আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা আমাদের আইসিটি ইন্টার ফার্স্ট ইয়ারে আইসিটি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল নিয়ে আলোচনা করব। এখানে আমাদের স্যার আমাদেরকে একটি সাজেশন দিয়েছিল যেখানে 5টি প্রশ্ন রয়েছে। এই আমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষা এক্সামে আসার সম্ভাবনা রয়েছে। এখান থেকে এই 5টি প্রশ্ন উত্তর নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে এই যে প্রশ্নগুলো রয়েছে এই সবগুলো প্রশ্নের উত্তর আমি আমার একটি গুগল ডক্স ফাইলের মধ্যে লিখে রেখেছি। এগুলো আমরা কিভাবে উত্তরটা সহজভাবে আমরা বোঝার জন্য এটা আজকে আমাদের মূল আলোচনা। যদি আপনাদের প্রয়োজন হয় ডক্সটা তাহলে আমাকে মেসেজ করলে আমি এই গুগল ডক্সটা দিয়ে দিব আপনাদেরকে, আপনারা নিয়ে পড়তে পারেন। এখানে আমাদের ফার্স্ট যে প্রশ্নটি রয়েছে, আমরা যদি এখানে চলে যাই, এখানে রয়েছে সার্চ ইঞ্জিন কি। সার্চ ইঞ্জিন মূলত হলো যেরকম আমরা যদি এখানে যাই যে গুগল রয়েছে, যদি আমরা লিখি google.com, জাস্ট গুগল লিখে যদি আমরা এন্টার দিই, দেখতেছেন গুগল অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। ডিফল্ট আমাদের সার্চ ইঞ্জিন গুগল কাজ করে, বাট আমরা যদি লিখি গুগলে চলে গেলাম। এখন এখানে যদি আমরা কিছু সার্চ দিই, সাপোজ ধরেন প্রমিস ওয়েব আইটি, তাহলে দেখেন প্রমিস ওয়েব আইটি লিখে সার্চ করার পরে আমাদের প্রমিস ওয়েব আইটির অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল ফেসবুক পেজ, তারপর তাদের অ্যাবাউট আস, তারপর তাদের রিভিউ, প্রমিস ওয়েব আইটির ইনফরমেশন, প্রমিস ওয়েব আইটির সাথে সম্পর্কিত যেরকম আছে প্রমিস আইটি সলিউশন, এই সব ধরনের কি তারা ইনফরমেশন নিয়ে আমাদেরকে দিয়ে দিচ্ছে। এটা কিভাবে দিচ্ছে সে, এটা কিন্তু আমাদের যে খুঁজতে হয় না, সে কিন্তু আমাদেরকে, আমরা কিন্তু ডোমেইন হেড করিনি, সে নিজে গুগল এর একটি বট বলতে পারেন বা কিছু বলতে পারেন। আমি আমার ইনফরমেশনটা গুগলকে দিয়ে রাখছি, যার ফলে কি গুগল সার্চ করে সাথে সাথে গুগল যে আমাদেরকে আমাদের ইনফরমেশনটা, আমাদের কাঙ্ক্ষিত ইনফরমেশনটা এনে দিয়ে দিচ্ছে। এটাই মূলত সার্চ ইঞ্জিনের কাজ। যদি এখানে আমরা দেখি কিভাবে লেখা আছে, এখানে লেখা আছে সার্চ ইঞ্জিন হলো একটি সফটওয়্যার বা সিস্টেম। এই যে আমি কি বললাম, এটা কিন্তু গুগল একটা সিস্টেম না, যেটা আমাদেরকে যে আমাদের ইনফরমেশন বা তথ্য এনে দিল। আমরা কিন্তু যে কোনো যদি যখন গুগলে সার্চ করি আমাদের কিন্তু এরকম অনেক তথ্য এনে দেয়, অনেক ইমেজ এনে দেয়। এই দেখেন অনেক ধরনের ইমেজ এনে দিচ্ছে, যে প্রমিস রিলেটেড সবকিছু কিন্তু এনে দিচ্ছে। এটাই মতো হলো যে কি গুগলের কাজ বা সার্চ ইঞ্জিনের কাজ। এখানে দেখেন যে সিস্টেম যা ইন্টারনেট নির্দিষ্ট তথ্য খুঁজে পাওয়ার সুবিধা দেয়, যেরকম গুগল বিং এর সাথে আমরা তেমন পরিচিত না, কিন্তু গুগলের সাথে আমরা কম বেশ সবাই পরিচিত। তারপর আমাদের প্রশ্নটা হলো ওয়েবসাইট ও ওয়েব পেজ এক নয় ব্যাখ্যা করো। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যদি আমরা দেখি যে আমাদের ফার্স্ট যে মানে ইউআরএলটা আসছে, এটা যদি ওপেন করি, এটা একটা ওয়েবসাইট। এই যে দেখেন এই ওয়েবসাইটটা যখন আমরা ওপেন করলাম, আমাদের কিন্তু এটাকে আমরা কি বলতেছি, আমরা কিন্তু ওয়েবসাইট বলতেছি। এইখানে কিন্তু আমাদের যেটা ওপেন হলো এটা কিন্তু আমাদের একটি ওয়েবসাইট। এখানে আমরা পুরো ওয়েবসাইটটা যদি ভিউ করি, এই পুরোটা একটা ওয়েবসাইট, এই সম্পূর্ণটা জুড়ে একটা ওয়েবসাইট। কিন্তু এটা কি হোম পেজ। এই দেখেন এখানে কিন্তু আরেকটা পেজ আছে, সেটা হলো অ্যাবাউট আস পেজ। যখন আমরা অ্যাবাউট আস পেজ চলে গেলাম, এই দেখেন অ্যাবাউট আস পেজ যাওয়ার পরে এটাকে কিন্তু আমরা মানে ওয়েবসাইট পুরোটাকে সম্পূর্ণটা মিলিয়ে হলো ওয়েবসাইট, কিন্তু এটা কি অ্যাবাউট আস পেজ। এই যে এটা হলো কি হোম পেজ, এটা কি সার্ভিস পেজ। এই যে আমরা একটা মানে নামের যে ভিন্নতা, নাম শুনে কিন্তু বুঝতে পারেন। ওয়েব পেজ হলো একটি ওয়েবসাইটের অংশ। একাধিক ওয়েব পেজ একত্রিত হয়ে যখন তৈরি মানে একাধিক ওয়েব পেজ একত্রিত হয়ে কি ওয়েবসাইট তৈরি করে। যদি আমরা উদাহরণ হিসেবে আমরা বই নিতে পারি, বই কিন্তু আমরা এক একটাকে কি বলি পৃষ্ঠার, এবং সম্পূর্ণ অনেকগুলো পৃষ্ঠা একত্রিত হয়ে কি হয় একটি সম্পূর্ণ বইয়ে পরিণত হয়। তারপরে দেখেন আমাদের যদি পরে যাই, যে পরের প্রশ্নটা কি আছে, আমাদের এখানে প্রশ্নটা ওপেন করি। এই যে পরের প্রশ্নটা হলো, আমাদের প্রথম উদ্দীপকটা পড়া উচিত ছিল, যাই হোক, যে আইসিটি শিক্ষক মানে ক্লাস এস্টিমেট পড়াচ্ছিল, সে যে এরকম একটি কোড দিছে, সে বলেছে কি যে শিক্ষকের শেখানো অনুযায়ী যেভাবে একটি ওয়েবসাইটে অন্য ওয়েবসাইটে যাওয়ার জন্য তার এস্টিমেল কোড লেখো। মানে কি বলতেছে যে একটি ওয়েব পেজ থেকে অন্য একটি ওয়েব পেজে বা ওয়েবসাইটে যাওয়ার জন্য, সাপোজ যদি আমরা এখানে একটি উদাহরণ দেখি, লাইভ উদাহরণ। এই দেখেন উপরে কি আছে, আমাদের বলতেছে নাম্বার, মেল, তারপরে যদি দেখেন ফাইবার, ফেসবুক একটা আইকন আছে, তারপরে ফাইবার আইকন আছে। যদি আমরা ফেসবুকে যদি ক্লিক করি, একটা সাপোজ ফেসবুকে ক্লিক করলাম, এবার দেখেন আমার কিন্তু ফেসবুক অটোমেটিক ওপেন হয়ে যাচ্ছে। ফেসবুক কিন্তু আলাদা একটি ওয়েবসাইট, এবং প্রমিস ওয়েব আইটি এটা কিন্তু আলাদা একটি ওয়েবসাইট। আপনারা ডোমেইনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন দুইটি আলাদা আলাদা ওয়েবসাইট হওয়া সত্ত্বেও যখন এখানে আমি ক্লিক করলাম, এই ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল। এটার কথা এখানে বলতেছে যে আমরা কিভাবে একটি ক্লিকের মাধ্যমে মানে লিংকের মাধ্যমে আমরা কি বলতেছে হাইপার লিংকের মাধ্যমে আমরা অন্য একটি ওয়েবসাইটে মানে একটি ওয়েবসাইট থেকে অন্য একটি ওয়েবসাইটে ভিউ করতে পারি। এটার জন্য HTML কোডটা মূলত কি এটা সে জিজ্ঞেস করতেছে।
তাহলে আমরা দেখি তো এস্টিমেট কোডটা কি। এখানে যাই, এই যে একটি ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে যাওয়ার জন্য এস্টিমেট কোডটা হলো এটেক বা অ্যাঙ্কর টেক। অ্যাটেক বা মূলত অ্যাঙ্কর টেক। এখানে দেখেন এই যে অ্যাটেক রয়েছে, তারপরে অ্যাটেক লেখার জন্য কিছুটা নিয়ম রয়েছে। অ্যাটেক প্রথম আমাদের শুরু করতে হবে, তারপর আমাদের শেষ করতে হবে। তারপর এখানে কি রয়েছে যে এইচআরইএফ হলো আপনি যে ওয়েবসাইটে যাবেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। তারপরে টার্গেটটা হলো যে আমি যখন এখানে ক্লিক করতেছি তখন কিন্তু এখানে ওপেন না হয়ে আর একটি ট্যাবে ওপেন হলো, এর জন্য আমাদের টার্গেট ইউজ করতে হবে। টার্গেট আমরা কি দিয়েছি, হাইফেন ব্ল্যাঙ্ক, তার মানে কি নতুন একটা ট্যাবে ওপেন হোক। তারপরে কি বলতেছে এডুকেশন বুট, মানে এডুকেশন বুটে ক্লিক করলে আমাদের এটা ওপেন হবে, যেটা যেরকম এখানে আমাদের কি আছে ফেসবুকের আইকনটা, এই আইকনে ক্লিক করলে তখন আমাদের ফেসবুক ওপেন হচ্ছে। যদি আমরা এটা একটু লাইভ দেখতে চাই, এখান থেকে একটু কপি করে নিয়ে গেলাম। আমাদের কি করতে হবে, আমি এটার জন্য, এটা দেখার জন্য একটা তৈরি করে রাখছি, ফোল্ডার তৈরি করে রাখছি। এই যে আইসিটি একটা ফোল্ডারের ভিতরে আমাদের কি করা লাগবে, এখানে সবকিছু আমরা ডিলিট করে দিই, ডিলিট করে নতুন করে তৈরি করি। আমাদের ফার্স্ট যেটা করা লাগবে সেটা হলো একটি টেক্সট ফাইল তৈরি করা লাগবে। এই টেক্সট ফাইল তৈরি করলাম, টেক্সট ফাইলে আমাদের যে কোনো ইচ্ছা মতো একটা নাম দিতে পারবো। আমি সাপোজ ইন্ডেক্স দিলাম, ইন্ডেক্স। তারপর এই যে ফাইল এক্সটেনশন, এটা টেক্সট দেওয়া আছে, তার মানে কি আমরা এই ফাইলের মধ্যে শুধু টেক্সট লিখতে পারবো, আমরা এইচটিএমএল লিখতে পারবো না। এইচটিএমএল লেখার জন্য আমাদের কি করা হবে, এই এক্সটেনশনটা কেটে দিয়ে এইচটিএমএল লিখে দিতে হবে। এইচটিএমএল লেখার পরে আমাদের ফাইল এক্সটেনশনটা চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমরা এন্টার দেই, এখানে আমাদের একটি মেসেজ দিয়েছে যে তুমি কি ফাইল এক্সটেনশন সত্যি চেঞ্জ করে দিতে চাও। আমি বলছি ইয়েস, আমি অবশ্যই চেঞ্জ করার জন্য তো আমরা চেঞ্জ করলাম। এখন যদি আমরা এটাকে ওপেন উইথ নোটপ্যাড করি, আমাদের এখানে নোটপ্যাড করা লাগবে এরকম কোনো কথা নেই, আমরা ইচ্ছে মতো যে কোনো একটি ওপেন করতে পারবো যেখানে আমাদের এইচটিএমএল লেখা যায়। তারপরে দেখেন আপনারা যে কোডটা নিয়ে আসলাম এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। এখানে জাস্ট আমরা লিঙ্কটা একটু চেঞ্জ করি, কারণ এই লিঙ্কটা তো আসলে কোনো লিঙ্ক নেই, তারপরে কি আমাদের ওপেন হবে না, এজন্য আমি প্রমিস ওয়েব আইটি লিঙ্কটা আবার ইউজ করতেছি। এটা এখানে আমরা লিঙ্কটাকে বসিয়ে দিয়ে তারপর এডুকেশন বোর্ড না লিখে এখানে লিখে দিই পিডব্লিউআইটি লিখে তারপর আমরা এটাকে জাস্ট সেভ করে দিব। অবশ্যই আমাদের ফাইলটাকে সেভ করতে হবে। এখন যদি আমরা এই ফাইলটাকে রান করি, এই যে index.html যে ফাইলটা আছে এটা যদি আমরা রান করি, সাপোজ ধরে নেন আমরা গুগল ক্রমে দেখবো, এজন্য গুগল ক্রমে আমরা ওপেন করলাম। এবার দেখেন এখানে কি চলে আসছে, পিডব্লিউআইটি তে ক্লিক করলে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, এই প্রমিস ওয়েব আইটি যেটা ছিল এখানে কিন্তু নিয়ে চলে গেল। খুবই মজার বিষয়গুলো, আইসিটি আসলে আমাদের কাছে কঠিন লাগলো, যদি আমরা বুঝতে পারি এই বিষয়গুলো কিন্তু খুবই মজার। তারপরে যে এখানে আমাদের যে এইচআরইএফ এর কাজ কি, এখানে আমাদের লিংক দিতে হবে, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ব্যবহার করে নতুন ট্যাবে খুলে, এটা আমাদের লেখা আছে। তারপরে ঘ নাম্বার প্রশ্নটা দেখি। ঘ নাম্বার প্রশ্ন রয়েছে উদ্দীপকে সেটির মতো আউটপুট পেতে এইচটিএমএল কোড কেমন হবে তা ব্যাখ্যা করো। এখানে দেখেন উদ্দীপকে যদি আমাদের যেটা আছে ইমেজটা রয়েছে বা টেক্সটটা রয়েছে, আমাদেরকে বলতেছে এরকম একটি টেক্সট তৈরি করার জন্য তোমাকে কি এইচটিএমএল কোড লিখতে হবে, ওটা তুমি ব্যাখ্যা করো। এখানে যদি আমরা দেখি লেখাটাকে দেখবো, লেখাটার মধ্যে আমরা বোঝার চেষ্টা করবো যে লেখাটার মধ্যে কি রয়েছে, তারপর আমরা কোড লেখা শুরু করবো। এবার আপনি রিয়েল কোড করেন বা এই যে আমাদের এডুকেশন পারপাসে কোড করেন। এখানে আমাদের প্রথম কি রয়েছে, কুইক লেখা রয়েছে, যেটা একটি বোল্ড মানে কি, বোল্ড বলতে আমরা বোঝাচ্ছি যেটা একটু মোটা আকারে রয়েছে। তারপরে দেখো বিটুইন ফক্স লেখার নিচে একটা দাগ দেওয়া রয়েছে। তারপর জাম্প আর এই লেজি ডগ, লেজির পরে কি ডগ লেখাটা দেখেন একটু উপরের দিকে উঠে রয়েছে। তারপর রয়েছে এন্ড এর নিচে একটা আন্ডারলাইন দেওয়া রয়েছে। তারপর দেনেরটা একটু নিচে দিকে রয়েছে। তারপর ইট ফেলটা কি আবার মোটা আকারে রয়েছে, পাশাপাশি বাঁকা রয়েছে, যে বিটুইন লেখাটাও কিন্তু বাঁকা আকারে রয়েছে। তারপর যে প্লে টু লায়ন, হ্যাঁ এটার নিচে একটা আন্ডারলাইন দেওয়া রয়েছে, পাশাপাশি এটা কি বাঁকা হয়ে আছে। তাহলে এখানে দেখেন আমরা জানি যে কোনো লেখাকে মোটা করার জন্য আমাদের কি করা লাগে, বোল্ড ট্যাগ বা বি ট্যাগ ইউজ করা লাগে। যে কোনো লেখাকে আমরা একটু বাঁকা করে দিতে বা ইটালিয়ান স্টাইল করতে আমাদের আই ট্যাগ ইউজ করা লাগে।
যে কোনো লেখার নিচে আমাদের একটি দাগ দিয়ে দিতে বা আন্ডারলাইন দিয়ে দিতে আমাদের ইউটেক ইউজ করা লাগে। তাহলে আমরা এগুলো আমরা যেহেতু আমরা জানি এগুলো আমরা এখন এখানে না কি করে আমরা এখানে দেখি যে কি কি আমরা ইউজ করেছি। এখানে দেখেন এখানে কি কি ইউজ করা হয়েছে, বি আই ইউ সাব এবং বিআর। বিআর হলো ইন্টারটেক। তারপর আমরা এখান থেকে পুরো HTML-টা নিয়ে যে আমরা একটু লাইভ এক্সপেরিমেন্ট করে দেখি তখনের মতো যে এটা কিরকম কাজ করে। এটা আমরা কপি করে নিয়ে যাই। এখানে আমরা জাস্ট সম্পূর্ণটা বসিয়ে সেভ দিলাম। এখানে দেখেন ডক টাইপ HTML এটা আপনার না লিখলেও চলে। আমাদের সম্ভবত এডুকেশন ক্লাস যখন ক্লাস নিয়েছিল সম্ভবত এটা ছিল না, এটা আপনারা কেটে দিতে পারেন। এটা লিখলেও চলবে না লিখলেও চলবে, কিন্তু লেখা মানে যে আপনি বুঝিয়ে দিচ্ছেন ফাইলটাকে যে আমরা এখানে HTML লিখতেছি। তারপর এই যে HTML ট্যাগ রয়েছে, তারপর হেডার ট্যাগের মধ্যে টাইটেল রয়েছে যে টাইটেলটা আপনার এর মধ্যে ওয়েবসাইটের উপরে শো করবে। তারপর বডি ট্যাগ রয়েছে, বডি ট্যাগের মধ্যে আমাদের যাবতীয় ইনফরমেশন রয়েছে। যদি এই ফাইলটাকে আমরা যখন ওপেন করছিলাম এখানে ওপেন করেছিলাম, এটাকে আমরা যদি রিলোড দিই দেখেন সিমিলার লেখা কিন্তু চলে আসছে আমাদের এখানেও। এখানে দেখেন এই যে আমরা যে টাইটেলের মধ্যে যেটা দিলাম সেটা কিন্তু আমাদের যে উপরে চলে আসছে। টাইটেল যদি একটু চেঞ্জ করি আমরা, সাপোজ ধরে নেন যে আমরা এখানে টাইটেলটা সুজন দিয়ে দিলাম এবং এখানে আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা যখন এখানে এসে রিলোড দিব দেখেন আমাদের টাইটেলটা চেঞ্জ হয়ে সুজন চলে আসছে। এখন দেখেন এইখানে এই যে বি ট্যাগ, এখানে প্রতিটা ট্যাগ যদি আমরা আলাদাভাবে ভেঙে ভেঙে ইনপুট এলিমেন্ট করে দেখি, এই যে দেখেন এই লেখাটুকু যেটুকু রয়েছে যে বি, এটা কিন্তু আমাদের বোল্ড আকারে দেখাচ্ছে। আই ট্যাগ এটা আমাদের ইটালি ভাবে মানে বাঁকা আকারে দেখাচ্ছে। ফক্স ইউট্যাগটা কি আমাদের নিচে আন্ডারলাইন দেখাচ্ছে। বিআর একটা ইন্টার পাচ্ছে। তারপরে এই যে জাম্প এটা নরমাল টেক্সট, এটা এখানে কোনো কিছু হয় নাই। তারপর সুপ ট্যাগ যেটা আছে, সুপ বা সাপও উচ্চারণ হয় অনেক সময়, আপনারা যেটা উচ্চারণ করেন সুপ বা সাপ ট্যাগ, এর মতো উচ্চারণটা হবে সাপ ট্যাগ যেটা আছে এটা দেখেন উপরের দিকে উঠা আছে, উপরের দিকে একটু যে আমাদের স্কোয়ার বা উপরের দিকে একটু উঠানোর জন্য যেগুলো ইউজ করে সেরকম হয়ে আছে। তারপর আবার একটা ইন্টার আছে, আরেকটা বিআর ট্যাগ ইউজ হয়েছে। তারপর আবার এন্ড যেটা আছে এটা কিন্তু এই যে এন্ড এখানে দেখেন আপনার আন্ডারলাইনও আছে পাশাপাশি মোটাও আছে। এই জন্য আমরা কি করছি, প্রথম আমরা বি ট্যাগ দিয়ে মোটা করছি মানে বোল্ড ট্যাগ, তার নিচে আমরা ইউট্যাগ এনেছি, ইউট্যাগ দিয়ে আমরা কি করছি আন্ডারলাইন, নিচে একটা আন্ডারলাইন দিয়ে দিয়েছি। তারপরে আমাদের আছে সাব ট্যাগ। এখানে দেখেন এই দুইটা ট্যাগে কিন্তু অনেক সময় কিন্তু মানে গোল বেজে যায়। একটা হলো স্ল্যাব SUP এটা আপনার উপরে যাবে, আরেকটা হলো স্ল্যাব SUV এটা কি হবে নিচের দিকে যাবে। তারপর আবার একটু বাঁকা লেখা আছে, এই জন্য আমরা ইটালি ইউজ করছি মানে আইটেক ইউজ করছি। তারপর আবার একটা ইন্টার আছে BDC, তারপর আবার আন্ডারলাইনও আছে, বোল্ডও আছে, আর ইটালিও আছে। প্রথম আমরা ইউটেক দিয়ে আন্ডারলাইন দিলাম, এটা কিন্তু আপনার যে কোনো একটা ট্যাগের ভিতরে দিয়ে চলে। প্রথম আপনি যদি ইউটেক না দিয়ে যদি প্রথম বিটেক দেন কোনো সমস্যা নেই। তারপর আমরা বিটেক দিয়ে এটাকে বোল্ড করলাম, তারপর আমরা আইটেক দিয়ে এটাকে আবার ইটালি করে দিলাম। আমরা এই যে কোডের দিকে যাই, এই দেখেন এখানে যদি আমরা এই লাইনটা একটু আবার লিখি, আমরা সাপোজ ধরেন আমরা একটু অন্যভাবে লিখতাম যে প্রথম আমরা দিতাম আইটেক, দিতাম। আইটেক দেওয়ার নিয়ম কি, আইটেক প্রথম শুরু করব এবং শেষ করব /i। তারপর আমরা যদি দিতাম সাপোজ ইউটেক, শুরু করব ইউটেক শেষ করব। তারপর আমরা দিতাম বোল্ড ট্যাগ বা বি ট্যাগ, প্রথম শুরু করব তারপর আমরা শেষ করব বি ট্যাগ। এর মাঝে যদি আমরা ওই লেখাটাকে দিতাম তাও কিন্তু আমাদের সেম কাজ হতো। তাই গেল এই যে সেভ দেই এবং এখানে যদি রিলোড দেই দেখেন সেম আমাদের একটা গ্রেটার দেন কোথাও হয়তো বেশি পড়ছে আর কি, এই জন্য এরকম আসতেছে। কোথায় গেল, তো সেখানে আমরা একটা ইন্টার দিয়ে দিই, বিআর সেভ দিয়ে দিই।
একটা ক্যাটার দেখাচ্ছে আমাদের বেশি দিতেছি, ইউটাকে ভিতরে দিতেছি। এই ক্যাটারটা যদি আমরা ধরার চেষ্টা করি, আইটেক ইউটেক, এই যে আমরা এই যে দেখেন প্লেয়ার আগে আমরা একটা ক্যাটার দেন বেশি দিছি, এটা আমরা এখান থেকে রিমুভ করে দিই। প্লেয়ার এখানে এসে যখন আমরা সেভ দিব, দেখেন এই লাইন এবং এই লাইনের মধ্যে কোনো তফাৎ নেই। তাহলে আমরা যে কোনো একটি লাইন কেটে দিব, সেভ রিলোড দিব, সেভ। তারপর আমরা যদি দেখি তারপর আমাদের কি প্রশ্ন আছে, পরের প্রশ্নে চলে যাই। সার্চ ইঞ্জিনে আমরা 1 নম্বর প্রশ্ন চলে গেলাম, মানে শেষ। তারপর আমরা বলছে ট্যাগ কি, ইউআরএল কি। তারপর এই যে একটি আমাদের ডোমেন অ্যাড্রেস দিছে, একটা ওয়েব অ্যাড্রেস দিছে, দিয়ে বলতেছে এটা ব্যাখ্যা করো, বা কোনো প্রতিক্রিয়াশীল স্থির ইমেজ গতিশীল করা সম্ভব ব্যাখ্যা করো, মানে কোনো স্থির ইমেজ কি কোনোভাবে গতিশীল করা যায় নাকি, এটা আমাদের জিজ্ঞেস করতেছে। তারপর বলতেছে উদ্দীপকে উল্লেখিত হোম পেজ, এখানে আমাদের একটি পেজ সম্পর্কে দিছে। এই যে আমাদের কিছু কোড দিছে, যেভাবে দেখেন এই যে আমাদের নিচের জন্য কি স্ল্যাব বি এবং সাব, উপরের জন্য কি পি সাব। এই যে এখানে কিন্তু আমাদের ওই সাব এবং স্ল্যাবের যে এটা আছে, এখানে কিন্তু এখানেও আছে। আচ্ছা, এখানে চলে যাই এখন আমরা, কোথায় গেলাম, এই যে আমাদের প্রশ্ন উত্তরে এখানে চলে যাই। আমাদের ট্যাগ বা ইউআরএল কি? ট্যাগ হলো কিছু নির্দিষ্ট কিওয়ার্ড যা ব্রাউজারে কন্টেন্ট নির্ধারণ করে। HTML ট্যাগ, এখানে কিন্তু HTML ট্যাগ, আমাদের প্রশ্ন এখানে শুধু ট্যাগ লিখছে, কিন্তু ট্যাগ কি বলতে কি, ট্যাগ হলো বিভিন্ন কিছু হতে পারে, কিন্তু এখানে HTML ট্যাগ হবে। এখানে উত্তর বলতে কি প্রশ্ন এখানে HTML ট্যাগ বুঝাচ্ছে, কারণ আমাদের HTML যেহেতু অধ্যায়, HTML এখানে তো আমাদের SEO ট্যাগ বা অন্য কিছু আমাদেরকে বোঝাবে না। ট্যাগ হলো একটা টাইটেল বা মানে নির্দিষ্ট করে দেওয়া, যে ট্যাগ মেরে দেয় না, যে তোমার আজকে থেকে তোমার যেরকম আমাদের একটি ট্যাগ আছে, বলতে পারেন যে আমাদের রুল কল, এরকম মানে ট্যাগ হলো আপনার মানে একটা প্রতীক বা সিম্বল। যেরকম যে আমরা যখন সাপোজ যদি আমরা এখানে যদি যাই, দেখেন আমরা যখন ইউ ট্যাগ ইউজ করতেছি, মানে ইউটার কাজ কি আমাদের আন্ডারলাইনে দিতেছে। তারপরে বি ট্যাগটা যখন ইউজ করতেছি তখন কিন্তু আমাদের বোল্ড করে দিচ্ছে, আই ট্যাগটা যখন ইউজ করতেছি তখন কি ইটালি স্টাইল করে দিচ্ছে। ট্যাগের কাজ মূলত এটাই। তারপরে ইউআরএল হলো মূলত এই যে আমাদের এই যে এটা হলো আমাদের ইউআরএল। এই ফেসবুকের ইউআরএল নিয়ে আমরা করলাম না, যে প্রমিস বাইট ইউআরএল নিয়ে এই যে এখানে দেওয়ার পরে ট্যাগের মধ্যে দেওয়ার পরে কিন্তু ওইটা ইউআরএলটা কাজ করলো, এটাই ইউআরএল। এই যে ইউআরএল হলো ওয়েবসাইট বা ওয়েব পেজের ঠিকানা, যার মাধ্যমে নির্দিষ্ট রিসোর্স খোঁজা যায়। যেটা যে আমি বললাম আপনাকে, যে ইউআরএল হলো ঠিকানা বলতে ডোমেন, আসলে ইউআরএল হলো সম্পূর্ণ যে এটা থাকে আর কি। তারপরে কি বলতেছে খ নাম্বার প্রশ্নটা, যে একটি ইউআরএল দিছে আমাদেরকে, দিয়ে বলতেছে এটা ব্যাখ্যা করো। ইউআরএল এখানে প্রথম কি আছে, এইচটিটিপি হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা মূলত আপনার যে সিকিউরিটি ইস্যু বা সিকিউরিটি বোঝায়, যে আপনার ডেটা আদান প্রদানের নিয়ম নির্ধারণ করে। তারপর www হলো ওয়ার্ল্ড ওয়েব। তারপরে যে আপনার যে ডোমেনের নেমটা আছে, যেরকম আমার এখান থেকে যদি দেখায় যে ডোমেনের নেম, এই যে প্রমিস ওয়েব আইটি, এই যে ডোমেনের নেমটা আছে, এটা আপনার এখানে বলতেছে। তারপর হলো এটা ডোমেনের নেম। তারপরে ইডু, এটা হলো এক্সটেনশন, যেরকম আমার এখানে আছে .com, ডট যেটা থাকবে সেটা হলো আপনার ওই ডোমেন এক্সটেনশন। যেরকম আমরা ডটের পরে কিন্তু টেক্সট ছিল, ওটা কিন্তু আমরা বলছিলাম কি ফাইল এক্সটেনশন, এটা হলো ডোমেন এক্সটেনশন। তারপরে .bd মানে বাংলাদেশ কোড। তারপরে অথবা আমাদের একটা প্রশ্ন করছে, সেটা হলো যে কোন প্রক্রিয়ায় স্থির ইমেজকে গতিশীল করা সম্ভব ব্যাখ্যা করো। যে স্থির একটি ইমেজকে আমরা কিভাবে গতিশীল করতে পারবো, স্থির ইমেজকে জিপ ফরম্যাটে কিন্তু ইমেজটা গতিশীল থাকে। জিপ ফরম্যাট বা সিএসএস জাভাস্ক্রিপ্ট অ্যানিমেশনের মাধ্যমে গতিশীল করা যায়। একাধিক ছবিকে সাজিয়ে দেখিয়ে অ্যানিমেশন তৈরি করা যায়। মানে এটা আপনার মানে সিম্পল ভাবে উত্তর দিচ্ছে, আপনারা সাজিয়ে লিখে দিবেন যে আপনার HTML কোডের মাধ্যমে বা বিভিন্ন অ্যানিমেশন ইউজ করে আপনার ওয়েবসাইট থেকে ইমেজটাকে আপনি অ্যানিমেট করতে পারেন। তারপরে বলছে HTML কোড উদ্দীপকের হোম পেজ অনুযায়ী কি, HTML কোড উদ্দীপকের হোম পেজ অনুযায়ী। এখানে দেখেন আমি প্রশ্নটা দেখে আসি আমরা কি বলতেছে।
উদ্দীপকে উল্লেখিত হোম পেজ তৈরির জন্য HTML কোড লিখো। উদ্দীপকে উল্লেখিত হোম পেজটা কি? কলেজের কর্তৃপক্ষ একটি ওয়েবসাইট তৈরির কথা ভাবছে। হোম পেজে কলেজের নাম, বিভিন্ন লেখা ইত্যাদি এবং এডুকেশন বোর্ডের নাম এবং লিঙ্ক থাকবে। কর্তৃপক্ষ একটি সফটওয়্যার কর্মে তিনজন বিশেষজ্ঞ ডাকলেন। বিশেষজ্ঞ দল বললেন ওয়েবসাইটটি দুইভাবে ডেটা আপলোড করা যায়। এদের একটিতে খরচ কম কিন্তু নিয়মিত ডেটা আপডেট করতে সমস্যা, অন্যটিতে খরচ বেশি পড়লেও নিয়মিত ডেটা আপডেট করা যায়। তাহলে আমরা এখানে দেখি, এখানে কিন্তু উদ্যোগটা কি বলছে যে আমাদের একটা ওয়েবসাইট তৈরি করবো, ওয়েবসাইটে এই লেখা থাকবে, এডুকেশনের বোর্ডের নাম থাকবে, লিঙ্ক থাকবে, বিভিন্ন কিছু বলতেছে, এইগুলো জিনিসপাতি থাকবে এবং কি হবে যে তারপর কি সে দুইজন বিশেষজ্ঞ আছে, দুইজন বিশেষজ্ঞের মধ্যে একজন বলতেছে যে দুইজন বলতেছে যে দুইভাবে তৈরি করতে পারো, একভাবে করলে খরচ বেশি হবে কিন্তু ডেটা নিয়মিত আপডেট করতে পারবে না, আবার একভাবে করলে তোমার খরচ একটু বেশি হবে কিন্তু ডেটা নিয়মিত আপডেট করতে পারবে। তাহলে আমরা উত্তরের দিকে চলে যাই, সেখানে বলতেছি কি HTML কোড, এই যে এখানে যেই রিকোয়ারমেন্টটা দিছে যে এই বিভিন্ন লেখা থাকবে, এই সব লেখা থাকবে এবং বোর্ডের একটা লিঙ্ক থাকবে, তাহলে এটার জন্য কি HTML কোডটা তৈরি করতে বলতেছে। এখানে আমি একটা HTML কোড লিখে রাখছি, এই কোডটাকে যদি আমরা কপি করে নিয়ে দেখি, এই যে HTML টেক ইটেক, তারপরে যে কে কলেজ, যেহেতু এখানে বলছে টাইটেল, এই জন্য আমরা টাইটেল দিয়ে দিচ্ছি কে কলেজ। বডি এখানে বলতেছি প্রথম আমরা S1 লিখছি কে কলেজ, তারপর ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট, তারপর আমরা একটা পিডিএফ, আমরা এটা হলো আমাদের স্টাফে দিছি। এই দুটো লাইন কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু উল্লেখ নেই, আপনি দেখেন প্রশ্নের মধ্যে কিন্তু সরাসরি কিন্তু টাইটেলই করে নাই, উল্লেখ করে নাই। এই দেখেন প্রশ্নের মধ্যে কিন্তু হোম পেজে কলেজের নাম, তার মানে কি কলেজ, আমাদের কলেজের নাম লিখছি, বিভিন্ন লেখার মধ্যে ওয়েলকাম ওটা নাই কিন্তু আমরা এটা লিখে দিলাম। তারপর বলতেছে যে পিডিএফ এর মধ্যে আমাদের যে লেখাটা আছে, এই লেখা অনুসারে কিন্তু আপনার বুঝতে হবে যে কিভাবে হবে। এটা যদি আপনারা দেখি, এখানে প্রথম আছে এইচ লেখাটা আমরা সাধারণভাবে হবে, তারপরে ও লেখাটা এটা হবে এসইউবি এসইউপি যেটা আছে সেটা হলো উপরে, এসইউবি সাব লেখার মধ্যে 2 হবে, তারপর ও হবে। আমরা দেখি এখানে পুরো কোডটা আমাদের কিন্তু এখানে দেওয়া আছে। এই লেখাটা কোথায়, সরি এক সেকেন্ড, যাই হোক এই লেখাটা আমরা এক্সট্রা নিয়েছি, এই লেখাটার মতো এখানে নেই। এই লেখাটা এখানে কোথাও নেই, যেহেতু বিভিন্ন লেখা, তার মানে আমরা ইচ্ছা মতো লেখা লিখতে পারবো। এই লেখাটুকু আপনি না দিয়েও চলবে, এই লেখাটুকু আর কি, যেখানে আপনি ইত্যাদি যেহেতু ইউজ করছে, আপনি আরো ইচ্ছা মতো কিছু অ্যাড করতে পারেন, কিন্তু আপনার এই লেখাটুকু লেখাই লাগবে। যে এইখানে যে লেখাটুকু আছে, এই যে এই লেখাটুকু আপনার লেখা লাগবে বাধ্যতামূলক। আর ইত্যাদি যেহেতু লিখছে, এই জন্য আপনি ইচ্ছা মতন কিছু লিখতে পারেন, যেরকম আমি ইচ্ছা মতন কিছু লিখছি। এখন যদি আমরা এখানে যাই, একটু ইয়েতে যাই, এটাকে সেভ করি, সেভ করার পরে আমরা এখানে চলে গেলাম এবং এখানে যদি রিলোড দিই, দেখেন আমরা যেভাবে সাজাইছি এভাবে চলে আসছে। আমাদের H1 ট্যাগের মধ্যে আমরা কিন্তু হেডিং দিছিলাম, এখানে কি আমাদের হেডিং এর মধ্যে আমাদের লেখাটা বড় করে চলে আসছে। দেন আমরা লিখছি যে আমাদের ওই ইয়েতে স্বাগতম জানাইছি, তারপর আমরা যে লেখাটা আছে ওই লেখাটা লিখছি। এই লেখাটা আমরা ডিলিট করে দিই, এই লেখাটা আমরা নিজে লিখে এই লেখাটা আমরা রাখবো না, এখানে আমরা ওইখানে যে লেখাটা আছে সেম ওই লেখাটাই লিখবো। তাহলে এখানে কি লেখা আছে, এটাকে যদি আমরা এখানে একটু ওপেন করে নেই, দেখার চেষ্টা করি, এখানে লেখা আছে H2O প্রথম আমাদের এসটা কিন্তু সাবের মধ্যে নেই, প্রথম আছে এইচ, তারপর 2টা আছে সাবের মধ্যে, এইচ লেখা আছে, তারপর সাবের মধ্যে লেখা আছে 2, তারপরে আমাদের লেখা আছে ওটা আবার সাব ছাড়া, তারপরে একটা কমা দিয়ে আছে, কমা দেওয়ার পরে লেখা আছে
পরে কি লেখা আছে, ব্র্যাকেটের মধ্যে লেখা আছে a প্লাস বি a প্লাস বি তারপর আবার একটা আছে কি স্ল্যাব স্ল্যাবের মধ্যে আমাদের দেয়া আছে কত 2 মানে স্কয়ার। নোটপ্যাডটা ওপেন করি, এখানে দেওয়া আছে 2, এখানে আমরা সেভ দেই এবং যদি আমরা এখানে এসে রিলোড দেই তাহলে দেখেন ওই লেখাটার মতো সেম টু সেম আমাদের এখানে লেখা হয়ে গেছে। আচ্ছা হয়ে গেছে। তারপর এখানে বলতেছে যে এডুকেশন বোর্ডের আমরা আগে দেখে আসছি যে কিভাবে আমরা লিঙ্ক করাবো অ্যাঙ্কর ট্যাগে যদি আমি অন্য কিছু লিঙ্ক করাই, যেরকম সুজন হাসান আমার যে ওয়েবসাইটটা সেটা যদি লিঙ্ক করাই, যেরকম সুজন হাসান প্রো এই দেখেন আমার নিজস্ব ওয়েবসাইট, এখানে যদি আমরা কপি লিঙ্ক অ্যাড্রেস করি এই যে এটাকে যদি আমরা সেভ দেই এবং এখানে যদি লিখে দিই সুজন হাসান, এখন এখানে চলে গেলাম, এই দেখেন সুজন হাসান, এখানে ক্লিক করলে কি আমার ওয়েবসাইটটা ওপেন হচ্ছে। এই যে আমার ওয়েবসাইট একটু স্লো, এই জন্য আপনার একটু সময় লাগতে পারে। এই যে আমার যে ওয়েবসাইটটা আছে নিজস্ব ওয়েবসাইট, এটা ওপেন হয়ে গেছে সুজন হাসান। তারপর যদি আমরা যাই ওখানে আমরা বিশেষজ্ঞ দল থেকে কোনটা, মানে এখানে যে দুটো ওয়েবসাইটের পরামর্শ দিচ্ছে এখান থেকে কোনটা বেটার এটা জিজ্ঞেস করতেছে। এখানে সুন্দর যেটা আপনার নিয়মিত ডেটা আপডেট করা যায় ওটা অবশ্যই বেটার, কারণ এখানে আপনার ডেটাবেস আছে। এখানে এটা একটু বিস্তারিত লেখা আছে যে এই সঙ্গে যে দুটো পদ্ধতির কথা বলেছে, আমাদের ডেটাবেস নির্ভরশীল ওয়েবসাইট যেখানে নিয়মিত ডেটা আপলোড সম্ভব, পদ্ধতির উত্তম যুক্তি, এতে কন্টেন্ট আলাদা ফাইলে না রেখে ডেটাবেসে সংরক্ষণ করা যায়, যা সহজে আপডেটযোগ্য। সময় ও খরচ একটু বেশি হলেও এটি দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণ সহজ এবং দক্ষ। কলেজের নোটিশ, রেজাল্ট, ভর্তি তথ্য ইত্যাদি নিয়মিত পরিবর্তন করা যায়। এসব দ্রুত পরিবর্তনের জন্য ডেটাবেস নির্ভর ডাইনামিক ওয়েবসাইট উপযুক্ত। এটা মূলত বলছে যে কোনো যে আমার এখানে দেখা যায় কি এই তথ্যগুলো আমি নিয়মিত চেঞ্জ না করতে পারলেও এখানে যে আমাদের টিম সেকশনে যাই, যেরকম এই যে টিম, এই টিমটা কিন্তু ডাইনামিক। এই টিমে কিন্তু আমি চাইলে কিন্তু যে কাউকে আবার নতুন, মানে আমার কিন্তু ওয়েবসাইট এডিট করা লাগবে না, আমি কিন্তু চাইলে সহজে কি এটা যে ডেটাবেস আছে আমি এটাকে কিন্তু এখানে টিম মেম্বার আমার এখানে যখন নতুন লোক হবে আমাকে কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবো। যেরকম যে ওনাকে অ্যাড করা হয়েছে মনে হয় 2 দিন আগে, এটা কিন্তু কি আমার এডিট করা লাগতেছে না। এটার মতো আপনার ডেটাবেস নির্ভরশীল যেই নিয়মিত তথ্য আপলোডের যে ব্যাপারটা এটা সুবিধাজনক। এটার মতো বলা হয়েছে। আপনি আরো যুক্তি সহকারে আরো অনেক কারণ লিখে দেবেন, মনে করো যে নন টেকনিক্যাল পারসন আপনার সহজে এডিট করতে পারে। তারপর খুব দ্রুত, যেরকম যে আমার ফেসবুক কিন্তু প্রতিটি ইউজার আমরা যখন পোস্ট করি আমাদের কিন্তু কোনো এডিট করা লাগতেছে, কোনো কিছু জানা লাগতেছে, আমাদের কিন্তু কোনো কিছু জানা লাগতেছে, আমরা কিন্তু কি নিজের কোনো জ্ঞান না জেনেও আমরা কিন্তু ওয়েবসাইটে পাবলিশ করতে পারতেছি। এটার মতো ডেটাবেস নির্ভর ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা। তবে এইচটিটিপি কি আমরা উপরোক্ত আলোচনা করেছি একবার, যে হাইপারটেক্সট ট্রান্সফর্মার প্রোটোকল। তবে এইচটিএমএল এর সুবিধা, এইচটিএমএল এর মূলত সুবিধাগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এইচটিএমএল শেখা ও ব্যবহারযোগ্য একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল ফুল ফর্ম, এটি ওয়েব পেজ তৈরি এবং ওয়েবসাইট ডিজাইনের সহায়কারক। যেরকম আমরা এখানে কিন্তু আমরা এই যে ওয়েব পেজ তৈরি করতেছি এইচটিএমএল লিখে এইচটিএমএল লিখতেছি, আমাদের কি ওয়েবসাইটে কিন্তু আমাদের এই যে ওয়েব পেজ তৈরি হচ্ছে। তারপরে কি বলছে, তবে বিভিন্ন মিডিয়া, ছবি, টেবিল, লিঙ্ক সংযোগ সহজ। এই যে আমরা কি এখানে কিন্তু খুব সহজে আমরা কি করতে পারছি, লিঙ্ক করতে পারছি। ব্রাউজার এইচটিএমএল সমর্থন করে। এই যে এটা কি আমাদের ব্রাউজারের ওপেন হচ্ছে না, ব্রাউজার কি এইচটিএমএল এটা যদি এইচটিএমএল সমর্থন না করতো তাহলে কি আমাদের এইচটিএমএল ওইখানে কি লিখছে সেটা কি সেখানে দেখানোর কোনো প্রয়োজন ছিল? এটাকে অবশ্যই সমর্থন করে। আপনি যাকে সমর্থন করবেন তাকে কিন্তু আপনি কিন্তু
হ্যাঁ, দেখা যায় আপনি একজন সাথে আপনার দুশমনি আছে, যার সাথে আপনি কি তাকে সমর্থন করেন না, সে যদি আপনাকে কিছু দেয় আপনি কিন্তু নিবেন না, বা তার দেওয়া কোনো জিনিস কি আপনি নিজের কাছে রাখবেন না। কিন্তু যাকে আপনি ভালোবাসেন বা যাকে আপনি সমর্থন করেন, সে কিন্তু যদি আপনার কাছে কিছু রাখতে দেয় বা কোনো কিছু দিয়ে বলে যে এটা তুমি ওনাকে দাও, বা ওনাকে এটা তুমি ওনার কাছ থেকে এই জিনিসটা এনে দাও, তখন কি আপনি তাকে সমর্থন করেন বলে কি তার কথাগুলো শুনতেছেন। যেমন তাকে আমি দিছি কি HTML কোড, কিন্তু সে কি ইউজারকে কি আমাদেরকে একটা কি দিছে, সুন্দর একটা ক্লিন একটা লেখা দিছে। যেরকম এখানে যদি দেখা একটু ভালোভাবে আপনি বুঝতে পারবেন, কন্ট্রোল শিফট, এই দেখেন এখানে কি, এখানে তো আমরা ছোট একটা জিনিস, কিন্তু যখন এই যে বড় আপনি একটা লম্বা লিস্ট দিবেন, দেখছেন আমাদের একটা ওয়েবসাইটের জন্য কত লম্বা লিস্ট দিছি, এত লিস্ট দিছি, কিন্তু কি যখন এই যে আপনি সার্চ করতেছেন প্রমিস ওয়েব আইটি, তখন কি সে কিন্তু আপনাদেরকে ওই কোড দিচ্ছে না, আপনাদেরকে সুন্দরভাবে দেখেন কত সুন্দর একটা ডিজাইন দিচ্ছে, কত সুন্দর অ্যানিমেটেড ডিজাইন দিচ্ছে। এটাই বলতেছে যে কি ব্রাউজার HTML সমর্থন করে। তারপর দৃশ্য 1 এর মতো ওয়েবসাইট তৈরিতে HTML কোড। দেখি দৃশ্য 1 এ আমাদের কি আছে। এই দেখেন সেম কাহিনী, দৃশ্য 1 এ কি আছে, সোনার বাংলা ডিগ্রি কলেজ, প্রথম একটা হেডিং না, এটা এমনি প্যারাগ্রাফের মতনই দিছে। তারপরে কি ইউট্যাগ আন্ডারলাইন দিছে। তারপর কি এগুলো লিস্ট, হ্যাঁ আমরা ও ইউএল যেটা আছে সেটা বুলেট আইকন দিবে, এবং ওএল যেটা আছে সেটা হলো এই নাম্বার হিসেবে দিবে। তাহলে আমরা যাই দেখি আমাদের কোডটা কি, আমাদের কি আসছে। কন্ট্রোল এস, এই দেখেন এটা একটু বড় বড় করে দিয়েছে, যেহেতু সোনারবাগান ডিগ্রি কলেজ, এটা আমরা মানে অনুমানিক আর কি H2 তে দিয়েছি, কিন্তু ওখানে H2 বা H1 কোনো কিছু উল্লেখ করে নাই। যদি বলতো যে বড় করে কিছু বলতো তাহলে আমরা সরাসরি দিতাম। তারপরে কি ইউটেক যেটা আমরা বললাম, তারপরে যে ওএল এর মধ্যে, যতগুলো আইটেম হবে সবগুলো এলআই, হলো একটা আইটেম। যদি একটা আইটেম আমরা অ্যাড করি, সরি আমি তো ভিজুয়াল স্টুডিও ভাবে ডাইরেক্ট লিখতেছি, এলআই যদি আমরা অ্যাড করি, এলআই এর মধ্যে আমরা কি লিখবো, সাপোজ সুজন হাসান, যাচ্ছি লেখাটা একটু মোটা হবে, মোটা করার জন্য কি করব, সাপোজ পুরো লেখাটা না, আমি চাচ্ছি কি আমাদের এসটা মোটা হবে, এই জন্য আমরা কি করব, এসটাকে আমরা বোল্ড করব, বি করব, কন্ট্রোল এস, সেভ দেই, এখানে চলে গেলাম, রিলোড দিলাম, দেখেন এসটা মোটা হয়েছে, যেহেতু একটা এস এজন্য তেমন সেরকম বোঝা যাচ্ছে না, দেখেন সুজনটা কিন্তু অ্যাড হয়ে গেছে 5 নম্বরে। তারপর আমরা নেক্সটে দেখি কি আছে। নেক্সটে বলতেছে দৃশ্য 2 এর মতো HTML কোড তৈরি করো। নেক্সটে 2 এ দেখি আমরা কি আছে। এই প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি, এটা মানে 90% সম্ভাবনা এটা আসবে, 99.99% এটা আসবে, কারণ এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট। এটাকে আপনার স্টার মার্ক দিয়ে রাখেন, এই যে 3 নম্বর প্রশ্নটা আছে এটাকে স্টার মার্ক দিয়ে রাখেন, এটা আসবে ইনশাল্লাহ। এখানে কি বলতেছে, দৃশ্য উদ্দীপকের দৃশ্য 2 এর ওয়েবসাইটের ওয়েব পেজের প্রদর্শনের জন্য HTML কোডিং করো। এখানে কি বলতেছে আমাদের দেখি, যদি 2 এ এখানে বলতেছে এটা একটা টেবিল সাবজেক্ট, এই টেবিলগুলো তৈরি কিন্তু খুব ঝামেলা। আমার HTML ফিল্ডের মধ্যে সব থেকে জটিল লাগে এই টেবিল তৈরি করার কনসেপ্ট। তাহলে আমরা টেবিলের কোডটুকু এনে তারপর কোডটাকে আমরা বিশ্লেষণ করি। এই কোডটা নিয়ে আসি, দেখেন কত লম্বা কোড হয়ে গেছে। এর আগে সবগুলো আনতেছিলাম কত ইজিলি আসতেছিল, মানে কত ছোট ছোট কোড ছিল, এটা কত লম্বা। এই টেবিল কনসেপ্টটা আমাদের বইয়ে এত বেশি, এটাকে এত ইম্পর্টেন্ট বললাম কেন জানেন, কারণ টেবিলটা এই বইটা যখন ছাপানো হয়েছে, বইটা কিন্তু সময়ের সাথে আপডেটেড না। এই বইটা যখন ছাপানো হয়েছে তখন যেই ওয়েব পেজগুলো তৈরি হতো, তখন বেশিরভাগ ওয়েব পেজ আমরা টেবিলের উপর নির্ভর করে তৈরি হতো। এখন আমরা দেখা যায় যে আমাদের যে ওয়েব পেজটা আছে, যদি আমরা যাই এখানে সাপোজ একটা ইজি একটা সেকশনে যাই, সাপোজ এই সেকশনটা যাই, এটা হ্যাঁ এটাতে যাই, এটা কিন্তু যথেষ্ট ইজি। এখানে যখন আমরা যাব তখন আমরা কি করব, প্রথম আমরা ফুল একটা সেকশন কনসেপ্ট আমরা ধারণা নেব যে এটা একটা সেকশনের মধ্যে কি আছে, আমাদের ফার্স্টে হেডিং আছে, তার মানে এভাবে লম্বাভাবে ভাগ করবো যে কয়টা ভাগ করা যায়, 2টা ভাগ করা গেছে, 3টা ভাগ করা গেছে। তারপর আমরা কি করি, এভাবে ভাগ করি, 1টা 2টা 3টা, এটা পুরোটা একটা, আর এখানে কি 2টা 3টা, এভাবে আমরা ভাগ করি। কিন্তু একটা সময় ছিল এভাবে, তারপর আমরা ডিপ নিয়ে অথবা
যখন আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করি তখন ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা কাজ করে ফেলি, কিন্তু একটা সময় ছিল এইভাবে কাজ হতো না। তখন কি করা হতো, তখন দেখা হতো একটা টেবিল নিত, টেবিল নিয়ে বলতো কি এই যে এটা হলো টি হেডার মধ্যে এই পুরোটা দিয়ে দিত। তারপরে যেটা এটা হলো কি রো স্ক্যাম করে করে আমাদের এই এই ফার্স্ট রোতে আমাদের এটা দিয়ে দিত, সেকেন্ড রোতে এটা দিয়ে দিত, তারপর থার্ড রোতে এটা দিয়ে দিত। মানে টেবিলের এই জন্য টেবিলের ইম্পর্টেন্সটা দেখবে আমাদের বইয়ে সবসময় প্রায়োরিটি বেশি থাকে। এই জন্য বললাম যে ওইটা আসার সম্ভাবনা অনেক বেশি। এই দেখেন আমাদের এখানে যাই, এটা যাওয়ার আগে আমরা ইমেজটাতে যাই। এখানে কি আছে, প্রথম আছে সাবজেক্ট। দুঃখিত, তখন একটি আমার ইম্পর্টেন্ট মেসেজ চলে আসছিল ফাইবারে। আমার একটি পুরনো ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট আমাকে মেসেজ করেছিল, তার কিছু প্রবলেম ফেস করতেছিল, সেগুলো কিভাবে সলভ করবো ওইটার জন্য আমি মানে ভিডিওটি স্টপ করে ওইখানে চলে গেছিলাম। তাহলে যে টেবিল কনসেপ্টটাতে আমরা ছিলাম সেটাতে আমরা চলে যাই। আমরা জানলাম যে টেবিলটা খুবই জটিল একটি বিষয়। যে এখানে এই যে আমাদের চলে আসছে, এখান থেকে আমাদের যেহেতু আমাদের ইমেজ যেটা আছে সেখানে কি আমাদের কিন্তু স্যার কিন্তু উপরে টাইটেলটা রাখতে বলে নাই। এবার আমরা টাইটেলটা রাখবো না, টাইটেলটাকে আমরা জাস্ট সিম্পলি আমরা এই কোডে যাওয়ার পরে কি করে দিব, টাইটেলটাকে আমরা এই যে S1 যে টাইটেলটা আছে এটাকে আমরা ডিলিট করে দিব, এটা আমাদের রাখার কোনো প্রয়োজন নেই। তারপর আমাদের যে টেবিলটা আছে, টেবিলে এই যে বর্ডার আছে 1 পিক্সেল, এটা এই কি কল প্যাডিং এটা আমাদের প্রয়োজন নেই। এটা আমাদের কি এটা হলো মূলত কলামসের যে চতুর্দিকে কলামস প্যাডিং হলো মূলত যে আমাদের যে এখানে যে চতুর্থ প্যাডিংটা আছে না, এটা যদি তুলে দেন দেখবেন যে প্যাডিংটা থাকবে না। যদি সেভ দেন এখানে যান লোড দেন, দেখবেন আপনার কোনো প্যাডিং নেই, সবগুলো লেগে গেছে। এই জন্য খাতায় যখন লিখবেন তখন তো আপনার এই প্যাডিং দেওয়ার কোনো প্রশ্ন আসে না, মানে একটা ওয়ার্ড বানানোর কোনো প্রশ্ন আসে না। কিন্তু যখন আপনার এই যে ওয়েবসাইটে আপনাদেরকে দেখাচ্ছি, এই জন্য আমার মনে হলো যে এই প্যাডিংটা দিয়ে দিলে কি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে এখন আসি যে এই টেবিলটা আমরা এইভাবে সরাসরি তৈরি না করে আমরা এটা তৈরি করা দেখি। এখানে একটা বিষয় আছে, দেখেন সাইডের সাথে কিন্তু আমার এটা মিলে নাই, আমি যেটা তৈরি করছি এটা মিলে নাই। দেখেন সাইডটার মধ্যে কি এখানে দেখেন আমার এখানে দুইটা আলাদা আলাদা বক্স আছে, ওনাদের এখানে কি দুইটা মিলে একটা বক্স আছে। তাহলে আমরা এটাকে আমরা মিলাবো কিভাবে, চলে আমরা এটা মিলাই। তাহলে এটাকে আমরা টেবিলটাকে কমেন্ট করে দিচ্ছি, কমেন্ট করে আমরা নতুন করে টেবিল নিচ্ছি। কমেন্ট কি আপনার বোঝার কোনো প্রয়োজনই নেই। HTML কমেন্ট কিভাবে করে আমি নিজে ভুলে গেছি। CSS কমেন্ট করতে করতে HTML কমেন্ট করার টাইপটা মনে নেই। কন্ট্রোল কে দিয়ে কমেন্ট হয়ে যাওয়ার কথা, হ্যাঁ হয়ে গেছে। প্রথমে একটা চিহ্ন দিতে হয়, এটা ভুলে গেছিলাম। অনেকদিন ধরে HTML তো এভাবে লেখা হয় না, এই জন্য নিজে মাথা পেয়ে নেই। হ্যাঁ এই দেখেন আমাদের কিন্তু কমেন্ট হয়ে গেছে। এখন আমরা নিচে চলে যাই। এই যাওয়ার পর প্রথম আমাদের কি আছে, টেবিল শুরু করার জন্য আমাদের প্রথমে একটা টেবিল ট্যাগ নিতে হবে। টেবিল VLE টেবিল ট্যাগটা যেহেতু শুরু করছে এটাকে আমাদের কি করতে হবে, শেষ করে দিতে হবে /TAVE টেবিল ট্যাগ শুরু শেষ হয়ে গেছে। এখন আমাদের এর মাঝখানে আমাদের যে কন্টেন্টগুলো থাকবে ওইগুলোকে নিতে হবে। প্রথম আমাদের যেই আমাদের একটা আছে এক্সটেনশন বলতে পারেন, বা এটা কি বলে, একটা বর্ডার দেওয়া আছে। আমরা প্রথম একটা বর্ডার দিয়ে দিলাম, বর্ডার 1 পিক্সেল। তাহলে কি আমাদের যদি যায় আউটপুটে আমাদের মতো টেবিল চলে আসছে, মতো একটা বক্স চলে আসছে, দেখেন ছোট একটা টেবিল চলে আসছে। এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের টিআর হলো আমাদের এই লম্বা লম্বা প্রতিটা গ্রুপ। আমাদের এখানে দুইটা টিআর আছে, দুইটা টিআর আমরা নিয়ে নিব। টিআর এবং শেষ করে দিব টিআর। প্রথম টিআরটা চলে আসলো। দেন আমরা যেটা করব, এই টিআর কয়টা টিআর আছে, দুইটা আছে। দুইটা টিআর আছে, দুইটা টিআর। হ্যাঁ এখানে একটা টিআর, দুইটা টিআর। এর মধ্যে প্রথম এটার ভিতরে আরেকটা টেবিল আছে, এটা সরাসরি আরেকটা টেবিল আছে।
আচ্ছা, যাই হোক, তারপর আমরা দুইটার মধ্যে একটা মধ্যে আছে কি সাবজেক্ট, একটা মধ্যে আছে মার্ক। এগুলোর জন্য আমরা প্রতিটার মধ্যে কি করবো, টিডি বা টিএস। প্রথমটার মধ্যে আপনি টিএস নিতে পারেন, টিএস নিয়ে একটু মোটা হয়ে আসবে, অথবা আপনি সরাসরি টিডি নিতে পারেন। আমি টিডি নিয়ে নিচ্ছি, কারণ টিএস দুটো জিনিস মনে রাখা থেকে একটা জিনিস মনে রাখা তো সহজ, এই জন্য দেখা গেলো আমি সংক্ষিপ্ত এটাই বেছে নিলাম। ট্যাপ দিচ্ছি, তাহলে আগাচ্ছে না কেন কার্সারটা। যাই হোক, একটু পেস্ট করো না, ঠিকই পাচ্ছিল কিন্তু বেশি পেয়ে গেছে আর কি, ব্যাপার না। আমরা একটু পিছিয়ে নিই। হ্যাঁ, প্রথমটা আছে আমাদের নেম, না সাবজেক্ট, তারপরটা হলো মার্ক। আমরা সাবজেক্টটা নেই, এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিই, এবং এটাকে আমরা যদি এন্টার দেই, তারপরটা হলো মার্ক। সেভ দিলাম, আমাদের এখানে দেখবো কিরকম আসে। এখানে দুইটা কিন্তু চলে আসছে, সাবজেক্ট এবং পরেরটা কি আসছে, মার্ক। এবং এরপর আমাদের যে কাজটা হলো, এখানে দেখেন এর নিচে, এই টিডির নিচে আরেকটা টিডি আছে, যেটার মধ্যে আবার দুইটা ভাগ আছে। এই টিডির নিচে আরেকটা টিডি মানে কি, টিআর, দুইটা টিআর, দ্বিতীয় টিআর যেটা নিচেরটা, নিচের মার্কের নিচে আরেকটা টি দিয়ে দিই, টিআর। আচ্ছা, আমরা সিম্পল ভাবে করি, টিডি। হ্যাঁ, টিডি হইল। তারপর নেক্সট টিআর, একটা টিআর নিলাম। টিআর এর মধ্যে কি কি আছে ওইগুলো আমরা নেই। আইসিটি, আইসিটি 45 এবং 23। আইসিটিতে আমাদের নাম্বার পাইছি, আইসিটি সাপোজ ধরেন এখানে নিয়ে দিলাম আইসিটি। আরেকটা আমরা টিডি নেই, আইসিটি, তা আমরা কি পাইছি, 45, তিনটা আছে, 4 লিখে 45, তারপর আছে কি 23। তারপর আমাদের আরেকটা টিআর আছে, টি করলাম, এবং এটা হলো ইংলিশ। ইংরেজির মধ্যে আমরা কত আছে, 85, দুইটা আধা আধা নেই, 8 লিখে দুইটা একসাথে আছে 85। এখন যদি আমরা এটাকে একটু সেভ করি এবং আউটপুটে যেয়ে দেখি কি জগাখুচুরি হইল, দেখেন এখানে 3টা আসছে, এখানে 2টা আসছে, এবং এখানে আরো কি হচ্ছে, আরো 2টা আসছে, এখানে একটা আসছে। এখন আমাদের এখন মিসিং কি আছে, আমাদের এখনো দুইটা জিনিস মিসিং আছে, সেটা হলো ইমেজে যাই, এই যে এমসিকিউ এবং এমসিকিউ, সিকিউ এবং এমসিকিউ, সিকিউ এবং এমসিকিউ। আচ্ছা, আগে আমরা দেখি, এটাকে আমরা চাচ্ছি কলাম স্প্যান করে দিতে, না রো স্প্যান করতে যাচ্ছি আমি। রো স্প্যান ইকুয়াল টু ডাবল কোটেশন 2, সেভ। দেখি সাবজেক্টটা কি রো স্প্যান হতে পারলো, হ্যাঁ হয়ে গেছে, রো স্প্যান 2 হয়ে গেছে। সাপোজ এখন আমি যেটা চাচ্ছি সেটা হলো, এখানে আমাদের আরেকটা টিআর নিতে হবে। সাপোজ ডুপ্লিকেট করে দেই,
যেটার মধ্যে আমাদের থাকবে কি এমসিকিউ এবং সিকিউ, সিকিউ এবং এমসিকিউ, সিকিউ এবং আরেকটা হলো এমসিকিউ। এটা যদি আমরা সেভ করি আমরা দেখব কিছুটা হয়তো স্ট্রাকচার আমরা পেয়ে যাব। হ্যাঁ, এখন কি হবে আমাদের এই যে মার্কটা আছে এটা কিন্তু আমাদের এইটা কিন্তু পুরোটা জুড়ে আমাদের কিন্তু এখান থেকে মোটামুটি কিন্তু আমার ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে। দেখেন সাবজেক্ট আছে, তারপর আমাদের কি আছে এমসিকিউ সিকিউ আছে, মার্ক আছে, এই মার্ক আছে, কিন্তু মার্কটাকে আমাদের সম্পূর্ণ হাইড করতে হবে। এর জন্য আমরা কি করব, এখানে যে আমরা চলে যাওয়ার পরে মার্কটা কোথায় আছে যেটা, এটাকে আমরা কি করব সম্পূর্ণ হাইড মানে দুইটার দিয়ে দিব, জায়গা দিয়ে দেবো। তাহলে কলাম স্প্যান কলাম স্প্যান COL কলাম স্প্যান ইকুয়াল এখানে আমরা দুইটা জায়গা দিয়ে দিব 2। আবার যদি এটাকে আমরা সেভ করি এখানে যাব লোড দেই, কোথাও কোনো গড়বড় করছি, ও সরি বানানটা একটু ভুল করছি, মিস্টেক করছি, এটাকে আমরা কেটে দিই, কলাম গ্রুপ দিয়ে দিছি কলাম স্প্যান COLL APSE স্প্যান COLL SCOL কল স্প্যান কলাম উচ্চারণ করতেছিলাম তো জন্য হচ্ছিল না, কল স্প্যান এখানে কি হবে 2। সেভ করলাম, এদিকে আমার এখানে আবার কোনো নোটিফিকেশন আসছে নাকি না, তাহলে আমরা যদি আবার এখানে সেভ করছি কি, হ্যাঁ সেভ করছি। এখন দেখেন এই যে মার্ক যেটা আছে এটা কিন্তু আমাদের কি ফুল উইথ হয়ে গেছে, এবং এমসিকিউ সিকিউ, তারপর আমাদের যেটা আছে আইসিটি 45 23, এরপর ইংলিশ 85টাকে আমাদের কি করা লাগবে, আবার কল স্প্যান করা লাগবে যাতে আমাদের এই 85টা আবার দুইটা জায়গা দখল করে ফেলে। তাহলে কি কল স্প্যান ইকুয়াল ডাবল কোটেশন 2 সেভ। এই যে আমাদের এখন যদি আমরা একটু ইনসার্ট এলিমেন্ট করে ভালোভাবে আপনাদেরকে দেখাই যে কি হচ্ছে না হচ্ছে, এই দেখেন প্রথম কি আমরা নিছি টি বডি না নিলেও চলে, আমাদের টেবিলের মধ্যে সরাসরি দিলে হয়ে যায়। এর প্রথম টিআর আছে, টিআর একটা আছে, এটার মধ্যে কি আমাদের টিডি যেটা আছে এটাকে আমরা কি করছি রো স্প্যান 2 দিছি, তারপর এটা দুটো জায়গা নিছে। তারপরে মার্কটাকে আমরা কি করছি কলাম স্প্যান 2 দিছি, এজন্য এটাও দুটো জায়গা নিছে। তারপর আমরা আরেকটা টিডি নিছি, এটার মধ্যে এমসিকিউ সিকিউ দিছি, এটা যেহেতু একটা জায়গা নিছে ওইখানে অটোমেটিক চলে গেছে। তারপর আবার একটা টিআর নিছি, টিআর এর মধ্যে আমরা তিনটা ফিল্ড নিছি, তিনটা ফিল্ড সুন্দরভাবে আমাদের জায়গায় ভাগ করে নিছি। তারপর আবার একটা টিআর নিছি, টিআর এর মধ্যে আমরা দুটো ফিল্ড আছে ইংলিশ এবং 85, এটার মধ্যে আমরা কি করছি ইংরেজির মধ্যে আমরা ইংলিশ দিছি এবং 85 আমরা কি করছি সুন্দরভাবে লিখে এটা আবার দুটো জায়গা দিয়ে লাগবে, এজন্য কল স্প্যান 2 দিয়ে দিয়েছি। আশা করি ক্লিয়ার হয়েছেন। তারপর আমরা যদি আমাদের এখানে চলে যাই 4 নম্বর প্রশ্ন, আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস হলো একটা সংখ্যা বা ইন্টারনেট নেটওয়ার্কের প্রতিটি ডিভাইসে সক্রিয়ভাবে শনাক্ত করে। এটা যদি আমরা বলি দেখা যায় যে আপনার অনেক মুভিতে বা বিভিন্ন টাইম যখন আপনার দেখা যায় যে একটু টেকনোলজি টাইপের কোনো কিছু দেখায় তখন কিন্তু বলে যে কোথা থেকে কল আসছে, তারা আইপি অ্যাড্রেস যেখান থেকে আপনাকে কল করা হয়েছে। দেখবেন যে বিজন যখন দেখা যায় যে কাউকে কিডন্যাপ করে গুম করে ফেলে তখন বলে কি যেখান থেকে কল করছে ওই লোকেশনটা ট্র্যাক করো, আইপি অ্যাড্রেস ট্র্যাক করো, আইপি অ্যাড্রেস বের করো, যে আইপি অ্যাড্রেস ইজ ডিটেক্ট আইপি অ্যাড্রেস। তখন হ্যাকিং এর মধ্যে এই জিনিসটা বারবার দেখাবে যে আইপি অ্যাড্রেস ডিটেক্ট নট ফাউন্ড, মানে মোট কথা কি আইপি অ্যাড্রেস দ্বারা আপনার ডিভাইসটাকে শনাক্ত করা যায়। এবং আমি চাইলে আমার এখানে যদি আপনি আপনার ব্রাউজারে সার্চ করেন যে আইপি অ্যাড্রেস চেকার বা চেক মাই আইপি, তাহলে বিভিন্ন ওয়েবসাইট পাবেন যেগুলোতে ক্লিক করলে কি আপনার আইপি অ্যাড্রেসটা দেখাবে। তবে এটা বলছি যে অথবা এই প্রশ্ন আসতে পারে যাদের সংখ্যা এটি কি, এটি একটি IPv4 অ্যাড্রেস যা 4 ভাগে বিভক্ত, প্রতিটি বিভাগে 0 থেকে 125 পর্যন্ত মান থাকতে পারে। এটি এই ইউনিক ঠিকানা বা কম্পিউটার অবস্থান নির্ধারণ করে, যেটা বললাম যে আইপি অ্যাড্রেস, এটা একটা কম্পিউটার আইপি অ্যাড্রেস।
তাহলে ওয়েব পেজ বাংলা ব্যবহার করার জন্য ও এটা বলতেছে যে ওয়েবসাইটে যদি আপনি বাংলা লিখতে চান, যেরকম আমি যদি এটা ক্লিয়ার দেখাই আপনারা খুব ভালো বুঝতে পারবেন। সাপোজ এটাকে আমরা কপি করলাম, কপি করে যদি দেই, এখানে কিন্তু আমরা কিন্তু লিখতেছিলাম, আমরা কিন্তু এই বর্ডার দিচ্ছিলাম, আমাদের সাবজেক্ট সবকিছু সুন্দর মতো কিন্তু পাচ্ছিল না। তাহলে এটাকে যদি পেস্ট করে আমরা সাপোজ ধরেন পি ট্যাগের মধ্যে পেস্ট করলাম, স্ল্যাশ পি ট্যাগ শুরু এবং কি করলাম পি ট্যাগটাকে শেষ করলাম স্ল্যাশ পি। একটা মজার একটা বিষয় দেখবেন, এখানে যান, এতক্ষণ কিন্তু আমরা যে লেখা দিচ্ছিলাম পাচ্ছিল, বাংলা আমাদের অটো সিলেক্ট করতেছে, তো মেটা ইউটিলিটি 4 না দিলে আমাদের বাংলা পেয়ে যাচ্ছে। যদি বাংলা এখানে আমরা পি ট্যাগ ছাড়া দিই তাহলে মনে হয় পাবে না। দেখি তো, আসলে এখন তো ব্রাউজার গুলো প্রচন্ড অত্যাধুনিক হয়ে গেছে, এখন দেখা যায় পাচ্ছে, কিন্তু এটা কিছু বছর আগেও পেত না। আচ্ছা যাই হোক, এটা এখানে পেয়ে যাচ্ছে, কিন্তু না পেলে আপনাদেরকে বোঝাতে পারতাম। এটা আমরা ইউজ করে আপনাদের দেখাই। ইউজ করলে তাও পাচ্ছে। দেখাতে পারলাম না, কারণ এটা এখন অনেক অত্যাধুনিক হয়ে গেছে, তো এখন দেখা যাচ্ছে আপনার ইউজ না করলেও পাচ্ছে, কিন্তু যদি আপনি এই লেখাটা না দিতেন তাহলে দেখতে আমরা ওয়েবসাইটে বাংলা ব্যবহার করলে আপনার ওই বাংলা লেখাটা শো করতো না। আপনার এই যে এখানে আপনার এই মেটা এই ইটা যদি ইউজ করতেন তাহলে আপনার হয়তো বাংলা লেখাটা আপনার সাপোর্ট করতো। এটা কি, এটা উচ্চারণটা দেখি, ট্যাগের উচ্চারণটা একটু অন্যরকম হয়তো, এখান থেকে পেস্ট করে আমরা চেক করে আসি ট্যাগের উচ্চারণটা কি হবে। 4 সেট মতো উচ্চারণটা, 4 সেট এরকম কিছু একটা। তারপর বাংলা ফন্ট ইনস্টল বা লিংক করতে, যেমন সোর্স বাংলা বা এই যে বাংলা লিংক করতে হয় এবং লেখা সরাসরি p/s1 এর মধ্যে লিখতে হয়। এখানে বাংলা ফন্ট ব্যবহার আপনার কিছু নির্দেশনা দিল, কিন্তু এখন দেখতেছি আমরা কোনো কিছু না লিখলেও পেয়ে যাচ্ছে। যাই হোক, জানি না কেন এরকম কিছু। ফায়ারফক্স ওপেন করলে সম্ভবত এটা পেতো না, এটা হঠাৎ করে দেখা যাচ্ছে পাচ্ছে। এটা আগে কিছু বছর আগে পেতো না, মানে অল্প কিছুদিন হলে এটা পাচ্ছে। আমি এটা যখন আমি কাজ শেখা শুরু করছিলাম তখন দেখতে পারতাম যে এটা পেতো না। যেহেতুই আপনার ওই চাইনিজ ভাষায় খেলে এরকম কিছু লেখা চলে আসতো। বাংলা ফন্ট ইনস্টল বা লিংক করতে হবে, পাচ্ছে। এবার না, আপডেট করে ফেলছে আর কি। তারপর আমরা যদি যাই এখানে কলেজ ওয়েবসাইটে হোম পেজ HTML কোড, হোম পেজের জন্য আরেকবার একটা HTML কোড লিখতে বলতেছে। কোথায়? কলেজ হোম পেজের জন্য এটা কতটুকু নোটিস HTML এবং কলেজের হোম পেজে একটি ইমেজ থাকবে এবং একটি ছবি, নোটিশ প্রদর্শনের জন্য একটি নোটিশ HTML থাকবে, লিঙ্ক থাকবে এবং কলেজের নাম লাল রঙের পজিশন দেখাবে, কলেজ কর্তৃপক্ষ ওয়েবসাইট, মানে যা যা লিখছে ওইগুলো অনুসারে যদি আমরা কোডটা এখান থেকে নেই, আশা করি কোনো সমস্যা হবে না। না হলে তো আমি আসি এখান থেকে কপি করি, আমি জাস্ট দেখিয়ে দিব যে কোনটার কাজ কি। এখন আর আমি হাতে করতে যাবো না, তাহলে সময় লাগবে অনেক। এই যে কোথায় সেভ দিতেছি, কেন কন্ট্রোল- দিব, এটা আমরা রিসেট করে দিই। এখানে একটা ইমেজ দিতেছে, কিন্তু ইমেজটা আসলে আমরা যদি আনি তাহলে একটা কলেজ ফটো তো পাচ্ছে না। এগুলো আসলে সময় ব্যয় হচ্ছে আর কি। আমার কি আবার কোনো মেসেজ আসছে? নো, কলেজ ফটো দিয়ে একটা ইমেজ নেই, সাপোজ এটাই নিয়ে নেই, সেভ ইমেজেস। এটা আমাদের কোথায় সেভ করতে হবে? এটা না নিয়ে বেটার, জেপিজি একটা ফটো নিতে হবে।
সব ইমেজ ফরম্যাট চেঞ্জ, ফরম্যাট মিলতেছে না। এটা জেপিজি, আমাদের এখানে কি জেপিজি বলছে? ইমেজের নাম, হ্যাঁ জেপিজি মিলে গেছে। এটাকে জাস্ট সেভ করবো, কারণ কলেজে আমাদের যে নামটা দিয়েছি ইমেজের, ওই নামটা আমরা এখান থেকে ইউজ করবো, কলেজ ডট জেপিজি। সেভ কোথায় করলাম আমি? হ্যাঁ এটা যে আমার কলেজের ফটো না? হ্যাঁ, একটা যে কত ওপেন করতেছি, এখানে আমরা কাট করি, কাট করে আমাদের যে কলেজে আমরা আইসিটি প্র্যাকটিস করতেছিলাম ডেস্কটপে, এখানে এই যে আমরা আইসিটি প্র্যাকটিস, আইসিটি, এখানে আমরা আইসিটি প্র্যাকটিস করতেছিলাম, এখানে আমরা কলেজের যে ইমেজটা আছে এটার নামটা চেঞ্জ করে ওখানে যেভাবে নামটা আছে ওটা দিয়ে দিব, এই যে কলেজ। হ্যাঁ, এখন যদি যাই দেখবো এই ছবিটা, ওই যে ছবিটার নাম কিন্তু এখন রিকোয়ারমেন্ট কিন্তু মিলে গেছে যে আমাদের এখানে একটা ছবি আনতে হবে। এখন যদি আমরা যাই এখানে যে রিলোড দিই, দেখেন আমার কলেজের নামের লেখাটা ফন্ট কালারটা রেড হবে। রেডটা কেন হলো আমি যদি দেখাই, এই যে স্টাইল কালার রেড, কালারটা চেঞ্জ করছি, রেড করছি। ইমেজ কলেজ ডট জেপিজি, এটা উইথ দিতে বলছে একটা, আপনি প্রশ্নটা পড়লে আপনি একটু ক্লিয়ার হয়ে যাবে। আমি এখন প্রশ্ন পড়তে পড়তে আমার ভিডিও এমনিতে অনেক লং হয়ে গেছে। উইথ দিতে বলছে, আমরা 200 পিক্সেল একটা উইথ দিছি, 300 পিক্সেল একটা 300 পিক্সেল, এখানে পিক্সেল অ্যাড না করলেও চলে, আবার পিক্সেল অ্যাড করাটা ভালো, পিক্সেল অ্যাড করবেন, আমার সাজেশন হলো পিক্সেল অ্যাড করবেন তাহলে ভালো। তারপর অল্টার ট্যাগের কাজ হলো আপনার যখন এই যে কলেজ আসতেছিল না, আপনারা জানি না লক্ষ্য করছেন নাকি, এখানে কিন্তু কলেজ ফটো লেখা আসতেছিল, এটার মতো অল্টার ট্যাগের কাজ। তারপরে একটা ট্যাগ আছে কলেজ নোটিশ, দেখুন এটা এই যে নোটিশ ডট কম এসটিএমএল এ, মানে ডট কম যে ওয়েবসাইটটা আছে ডট এসটিএমএল, ওই ফাইলের সাথে লিঙ্ক থাকবে, জাস্ট আমরা লিঙ্ক করে দিছি, আর কোনো কাহিনী করি নেই। তারপরে চলে যাই নেক্সট প্রশ্নে। কজ কর্তৃপক্ষ বিশ্লেষণ করো, কলেজে আবার জন্য প্রশ্ন মধ্যে উদ্দীপক কি বলছে কে জানে। তোমার কলেজ ওয়েবসাইটের ক্ষেত্রে কলেজের কর্তৃপক্ষ গৃহীত পদক্ষেপ বিশ্লেষণ করো, সেটা এখন সকলের জন্য উন্মুক্ত এবং পাবলিক করার ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত করেছেন, তা বাস্তবায়ন করেছে। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করি। দেখেন আমরা যে ওয়েবসাইটটা এখানে মাত্র বানালাম, এটাকে আমরা আমাদের কম্পিউটারে বানালাম, এই যেটা কিন্তু একটা ওয়েবসাইট, কিন্তু এই ওয়েবসাইটে কি আমরা যখন এখানে আসতেছি যে আমার কলেজ, তারপরে যে একটা ইমেজ, তারপরে যে কলেজের নোটিশ, দেখুন এই যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু আপনি আপনার ব্রাউজার থেকে আপনি দেখতে পারবেন, আপনি কিন্তু দেখতে পারবেন না। কিন্তু যখন আপনি গুগলে যে সার্চ দিচ্ছেন প্রমিস ওয়েব আইটি, এটা কোথায় আছে এটা কিন্তু ঠিকই আপনি দেখতে পাচ্ছেন। যখন আপনি সার্চ দিচ্ছেন সুজন হাসান প্রো, তখন কিন্তু যে আমার ওয়েবসাইটটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার পিসিতে কিন্তু নাই। এটা কোথায় আছে? এটা হলো আপনার হোস্টিং, ডোমেইন হোস্টিং কনসেপ্ট যখন ক্লিয়ার হবেন তখন আপনি বুঝতে পারবেন। এর মধ্যে বলতেছে তার একটা ওয়েবসাইট আছে অলরেডি তৈরি করা আছে, ওই ওয়েবসাইটটা তারা কিভাবে এরকম যে আমরা যেরকম যে নেটে চলে গেছে না আমার, এরকম যাতে তারা পাবলিক, যেরকম আমার ওয়েবসাইটে কিন্তু পাবলিক, আপনি কিন্তু চালিয়ে দেখতে পারবেন, এই ওয়েবসাইটে কিন্তু পাবলিক, এটা কিন্তু আপনি চালিয়ে দেখতে পারবেন। তার মধ্যে এটা যে বলতেছে যে এই কলেজের যে ওয়েবসাইটটা এটা কি হচ্ছে তারা পাবলিক করতে পারবে, তার কি পদক্ষেপ রয়েছে দেখেন একটু পড়ে নেবেন। সেটা যে কোনো সময় অনেক নোটিশ তথ্য এবং সাহায্য করে পদক্ষেপ বিশেষ তাদের পদক্ষেপ, এটি এখানে আপলোড চাচ্ছে নাকি? প্রশ্নটা মনে হয় পড়তে একটু ভুল হয়েছে। তোমার কলেজ ওয়েবসাইটের ক্ষেত্রে কলেজ যেহেতু পদক্ষেপ বিশ্লেষণ করো, ও না পাবলিক করার চিন্তা ভাবনা করতেছে, কিন্তু পাবলিক করার ফলে কোনো সুবিধা কি, মানে কিভাবে পাবলিক করবে এটা জিজ্ঞেস করে নেই। এটা প্ল্যাটফর্মে তুলে ধরা মতো পাবলিক করলে কি সুবিধা হবে, যে আপনার যখন আমাদের প্রমিস ওয়েব আইটি পাবলিক করা আছে পরে আপনাদের কি শুরু হচ্ছে, আপনি আপনার পিসি থেকে সার্চ করতেছেন প্রমিস ওয়েব আইটি, আপনি দেখতে পাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতেছেন, যে এখান থেকে আমার সাথে সরাসরি আপনি মিটে রেফার করতে পারতেছেন, এখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারতেছেন, এইটার মতো আর কি সুবিধা, যে ইজি কন্ট্যাক্ট, অনলাইন একটা উপস্থিতি তৈরি হয় আর কি। তারপর কি বলতেছে ব্রাউজার কি, ব্রাউজার কি আমরা পূর্বে আলোচনা করেছি, যে গুগল ক্রোম এগুলো প্রতিটা ব্রাউজার মানে ওয়েবসাইট রান করে, যে কমিটটা কিন্তু কি করলাম ফায়ারফক্সে কিন্তু ওপেন করছিলাম মনে আছে, এটা একটা ব্রাউজার। ওয়েব পেজ রান করার যে কোনো মাধ্যম হলো ব্রাউজার। ব্রাউজার হলো একটি সফটওয়্যার যা ওয়েবসাইট দেখানোর জন্য ব্যবহৃত হয়, যেটা বললাম যে ওয়েবসাইট দেখানোর জন্য, ওয়েবসাইট কোডটা যে বুঝে নেয় এটাই ব্রাউজার। তারপর ডোমেন নেমের গুরুত্ব ব্যাখ্যা করো। ডোমেন নেমের গুরুত্ব আমি এই যে বললাম, কিন্তু আমি কিন্তু অনেকবার তো উচ্চারণ করেছি যে promiscuity.com এটা আমাদের ডোমেন। তারপরে যে আপনি যদি এই সুজন হাসান যেখানে গেছিলাম, এই যে দেখেন এটা হলো সুজন হাসান .promiscuity.com, এটাকে এই সুজন হাসান ওয়েবসাইট ডোমেন। ডোমেন মূলত
আপনার এমন একটি ইউআরএল, এমন একটি নাম, যেরকম আমি যখন সাপোজ ধরে নেন যে আমার ওয়েবসাইটে দাঁড়িয়ে আছে যার নাম ধরে নেন শান্ত, তখন যখন আমি শান্তকে কল করছি বা আমি ডাকতেছি শান্ত, শান্ত শুনো, তখন কিন্তু আব্দুল্লাহ রিপ্লাই করবে না, আমাকে রিপ্লাই করবে কি শান্ত, কারণ কি আমি তার নাম ধরে ডাকতেছি। এটাই হল ডোমেন। যখন আমি প্রমিজর আইটিকে ডাকতেছি promisorID.com, তখন কিন্তু ফেসবুক রেসপন্স করতেছে না, ফেসবুক কিন্তু বলতেছে না যে এই যে আমি ফেসবুক, হ্যাঁ, তখন কি শুধু প্রমিজর আইটি রিপ্লাই করতেছে, বা প্রমিজর আইটি যে আউটপুট এটা আসতেছে, এটাই মূলত ডোমেন। যে ওয়েবসাইটের যে নাম বা অ্যাড্রেস থাকে সেটাই হলো ডোমেন। ডোমেন হলো ওয়েবসাইটের ঠিকানা, নাম বলে ভুল হবে, এটা হলো ঠিকানা, হ্যাঁ, যা ওয়েবসাইট ব্যবহারকারী সহজে মনে রাখতে পারে। এতে আইপি ঠিকানার পরিবর্তে ব্যবহৃত হয়। দেখেন এটা কিন্তু একটা আইপি অ্যাড্রেস আছে, ওটা কিন্তু আর প্রয়োজন হচ্ছে না, আর একটি ডোমেন নেম দিয়ে আমরা চলে আসতে পারতেছি। এবং ওয়েবসাইট সহজে শনাক্তযোগ্য করে তোলে। এটা কিন্তু আমরা কিছু প্রমিজর আইটি দিয়ে কি সহজে আমরা শনাক্ত করতে পারলাম না, facebook.com লিখে কি ফেসবুককে সহজেই শনাক্ত করতে পারলাম না, এটাই মূলত, এর বেশি কিছু না। তারপরে যদি যাই, কি বলতেছে, চিত্র এক কোন ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো। এখানে যদি যাই একটু যদি দেখি, এখানে বলতেছে চিত্র, এখানে দুটো চিত্র দেওয়া আছে। চিত্র একটা আমরা কোন ধরনের ওয়েবসাইট এটা ব্যাখ্যা করতে বলতেছে। চিত্র এক হলো আমাদের কি ধরনের ওয়েবসাইট, হ্যাঁ দেখেন আমাদের ক্লিয়ার হয়ে বলা আছে কনসেপ্টটা। স্ট্রাকচার হাইপার লিঙ্ক স্ট্রাকচার, মানে এটা আপনার স্টার লিঙ্ক মতো, এখানে কি স্টার লিঙ্ক বলতেছি, স্টার টাইপ। যদি আমরা এখানে যাই, এই দেখেন যে হোম পেজ আছে, হোম পেজ থেকে পেজ 1 যাচ্ছে, পেজ 1 2 যাচ্ছে, পেজ 3 যাচ্ছে, যেরকম এখানে চাইলে আপনারা একটু দেখতে পারবেন। এই দেখেন এটা হলো হোম পেজ। হোম পেজ থেকে কি আমরা অ্যাডভার্টাইজ পেয়ে যাচ্ছি, সার্ভিস পেয়ে যাচ্ছি, এই ব্লগ পেয়ে যাচ্ছি, পার্টনার পেয়ে যাচ্ছি, তারপরে কন্টাক্ট পেয়ে যাচ্ছি। এটাই বলতেছে যে হোম পেজ থেকে আপনি সকল পেজে যেতে পারতেছেন। হ্যাঁ, এটার মতো আপনার স্টার স্ট্রাকচার বা স্টার টাইপ ওয়েবসাইট স্ট্রাকচার। তারপর বলতেছে উদ্দীপকের এখানে যাচ্ছি। তারপরে কি বলতেছে, উদ্দীপকের কোড অনুসারে 320/80 সাইজে তোমার কলেজে ছবিটি, হ্যাঁ, ছবিটি 5 সাইজে বর্ডার সহ প্রদর্শনের জন্য HTML কোড লিখো। আচ্ছা, এখানে বলতেছে একটা বর্ডার সহ আমাদের যে কলেজের যে ছবিটা আছে ওই ছবিটা যাতে আমরা নিয়ে আসি। এটাকে আমরা কপি করি, সেম টাইপের কাজ করব, নোটপ্যাডে চলে যাই, সেভ। এখানে কি বলছে, আগে কিন্তু আমরা শুধু সোর্স ট্যাগের মধ্যে আমরা ইমেজ ট্যাগের সোর্সের মধ্যে আমরা কি করছি, কলেজে যে ইমেজের নাম ছিল ওটা দিছি, কিন্তু এখন কিন্তু সে বলতেছে যে উইথ হাইট বর্ডার এবং অনলাইন ভেক্টর হলো যে ইমেজ যাতে না আসলে আমরা যেটা আসবে সেটা, ওই সব কিছু দিয়ে আমাদের ইমেজটাকে আনতে বলছে। সেম আগের কাজে জাস্ট আমার বর্ডারটা অ্যাড হয়েছে আলাদা হবে। এই যে বর্ডারটা অ্যাড করার জন্য আমরা কি লিখছি, এখানে জাস্ট লিখে দিয়েছি বর্ডার 5, এখানে 5 পিক্সেল অ্যাড করতে পারেন। পিক্সেল অ্যাড না করলে ওটা কিন্তু ডিফল্ট তারা পিক্সেল হিসেবে কাউন্ট করতেছে। পিক্সেল অ্যাড করাটা হলো স্ট্যান্ডার্ড বা সুবিধাজনক বা ভালো দেখে আর কি। যখন আপনার কোনো নতুন কোনো ব্রাউজার, প্রতি ব্রাউজার তো আপনার এত আপডেট না, এত ইন্টেলিজেন্ট না, যে ব্রাউজারগুলো একটু ব্যাকডেটেড তাও কিন্তু বুঝতে পারবে। তাহলে দেখেন এই যে ইমেজ উইথ হাইট বর্ডার, তাহলে কিন্তু যে আমাদের সবকিছু শেষ। তাহলে দেখেন আশা করি খুবই ভালোভাবে বুঝতে পারছেন, এবং কোনো কোশ্চেন থাকলে আমাকে মেসেজ করতে পারেন। পাশাপাশি এই যে আমি যে এটা সাজিয়েছি, ডক্টর সাজিয়েছি, এটা যদি প্রয়োজন হয় তাহলে আমাকে মেসেজ করলে আমি লিঙ্কটা আপনাদেরকে প্রোভাইড করবো। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভালোভাবে পরীক্ষা দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।